প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল বিজয় দিবস, তোমাদেরকে অগ্রিম বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ক্লাস নিব, যার যে কোনো সমস্যা থাকলে, যেহেতু আমরা জুমে আছি, সেক্ষেত্রে আমরা সবাই তোমাদের ক্ষেত্রে বলতে চাই যে তোমরা নিজেরা নিজেদের মাইকটাকে একটু মিউট করে রাখবে। যখন কথা বলার প্রয়োজন হবে তখন আমার সাথে কথা বলবে বা রেইজ হ্যান্ড তুলেও কথা বলতে পারবে। সাদমান ইসলাম, আলাইকুম আসসালাম। কে বলছেন? নাম? সালমান। আচ্ছা, আমরা আমাদের কোনো সমস্যা থাকলে রেইজ হ্যান্ড বা মাইক অন করে কথা বলবো, ঠিক আছে? আমরা শুরুর দিকে চলে যাচ্ছি। আমরা পরবর্তী একাদশের সাথে যতগুলো ক্লাসই হবে চেষ্টা করব আমি সবসময় জুমের মাধ্যমে নিতে। তোমরাও সবাই থাকবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি, বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আগামীকাল বিজয় দিবস, অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা বিজয় দিবসে আমাদের সরকারি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জুম লিংকের মাধ্যমে যোগদান করবে, সেই আশা রাখছি। নতুন যারা আসছে, আচ্ছা, আমার প্রোফাইল তো তোমরা জানোই, অলরেডি আমরা 4-5টা ক্লাস নিয়ে ফেলেছি। আমরা মূল অংশে চলে যাই। আমাদের চ্যাপ্টারের নাম হলো, আমাদের মূল অংশের নাম হলো ক্যালকুলাস, চ্যাপ্টারের নাম হলো অন্তরীকরণ। আমরা আগের দিনের ক্লাসে কিন্তু মূল নিয়মে কিভাবে অন্তরজ নির্ণয় করা যায় সেটা আলোচনা করছিলাম। সেখান থেকে একটু অংশ আমরা এখানে তুলে ধরছি। দেখো, ডিওয়াই ডিএক্স ছিল কি, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডেল এক্স ইকুয়াল লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স। এটিকেই এক্স এর সাপেক্ষে এফ অফ এক্স বা ওয়াই এর অন্তরজ বলা হয়। পরে আমরা বলেছিলাম ডেল এক্স ইকুয়াল যদি এইচ ধরা হয় বা ডেল এক্স এর পরিবর্তে যদি আমরা এইচ লিখি, তখন পাবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটাই হবে আমাদের আদি সূত্র বা মূল নিয়ম। অন্তরজ নির্ণয় করার মূল নিয়ম বা আদি সূত্র হিসেবে আমরা এই যে আমরা কার্সার দিয়ে যে অংশটা দেখাচ্ছি সেটাকে ব্যবহার করব।
dy dx equal limit h tends to 0 f of x plus h minus f of x by h. মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে গেলে আমাদের কয়েকটি ধাপ মনে রাখতে হবে। আগের ক্লাসেও বলেছি, যেহেতু আজকেও আমরা মূল নিয়মে অঙ্ক দেখাবো এই জন্য আবার আজকে বলে নিচ্ছি। প্রথমে কি করতে হবে, যে ফাংশনটিকে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে হবে যে ফাংশনের, সেই ফাংশনটিকে এফ অফ এক্স ধরে নিতে হবে, সেই ফাংশনটিকে এফ অফ এক্স ধরে নিতে হবে। তারপরে কি, প্রদত্ত ফাংশনে এক্স এর পরিবর্তে এফ অফ এক্স প্লাস এইচ বসাতে হবে। প্রথমে কি, ফাংশনটিকে আমরা এফ অফ এক্স ধরবো, তারপর এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসাবো, এরপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নির্ণয় করব, তারপরে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ নির্ণয় করব। তাহলে আমাদেরকে মূল, আচ্ছা এটা তো আসলে নিজের ব্যাপার, কারণ এতগুলো তো আমি এখন অফ করতে গেলে আমার ক্লাসের টাইম থাকবে না, ঠিক আছে। আমি সবাইকে বলতে চাই যে তোমরা যারা আসো তোমাদের মাইকটাকে মিউট করে রাখো। যদি কারো কথা বলার প্রয়োজন হয় যে এখানে বুঝি নাই, বা আমিও একটা অঙ্ক সমাধান করার পরে বা ইসের পরে বলবো যে কারো কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ বলো। কোনটা, এই যে মূল নিয়মে অন্তরজ? হ্যাঁ তাহলে, হ্যাঁ আচ্ছা দেখো, প্রথমে আমি বলছি যে ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হবে তাকে আমরা প্রথমে এফ অফ এক্স ধরব, এফ অফ এক্স ধরার পরে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করবো, অর্থাৎ এফ অফ এক্স যে ফাংশনটা আছে সেখানে এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ বসিয়ে নির্ণয় করব। এরপরে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স নির্ণয় করব। এরপরে আমরা লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ নির্ণয় করবো, অর্থাৎ এই অংশটা নির্ণয় করার পরে একে এইচ দ্বারা ভাগ করার পরে এইচ টেন্স টু 0 বিন্দুতে আমরা লিমিটটা নির্ণয় করব। এই লিমিট নির্ণয় করে যে মানটা পাবো সেটাই হবে আমাদের অন্তরজের মান। আমরা এবার একটা অঙ্কে চলে যাই, তাহলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এর আগে বলি যে আমরা কিন্তু গত ক্লাসেও তোমাদেরকে 4টা সূত্র শিখিয়েছিলাম যে কিভাবে 4টা সূত্র মনে রাখা যায়। আজকেও আবার তুলে ধরলাম, কারণ এই সূত্রগুলো ছাড়া ত্রিকোণমিতির যে কোনো মূল নিয়ম আসলেই তোমাকে এই 4টা সূত্রের প্রয়োগ করতেই হবে। এজন্য আমরা আবারও একটু দেখছি। সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল 2 sin c plus d by 2 cos c minus d by 2. Sin c minus sin d equal 2 cos c plus d by 2 sin c minus d by 2. Cos c plus cos d equal 2 cos c plus d by 2 cos c minus d by 2. Cos c minus cos d equal 2 sin c plus d by 2 sin d minus c by 2। অর্থাৎ প্রয়োজনীয় যে 4টা সূত্র আমরা এখানে বললাম, এই 4টা সূত্র কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। যে sin c প্লাস sin d ইকুয়াল কত, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। sin c মাইনাস sin d ইকুয়াল 2 sin cos c প্লাস d বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমার বাসার ওয়াইফাই লাইনটা কিন্তু দেখলাম তোমার ডিসকানেক্ট হয়ে গেছে। দেখো এখানে ওয়াইফাই এর চিহ্নটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি আমার মতো করি, তোমাদেরকে ফেসবুকে তোমরা পেয়ে যাবে। সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। cos c plus cos d equal 2 cos c plus d by 2 cos c minus d by 2। cos c minus cos d equal 2 sin c plus d by 2
সাইন ডি মাইনাস সি বাই 2। মূল নিয়মে সাইন এ এক্স এর অন্তরজ নির্ণয়। ধরি এফ অফ এক্স সমান সাইন এ এক্স। আমরা বলছিলাম যে ফাংশনের কথা বলা থাকবে সেই ফাংশনটাকে প্রথমে এফ অফ এক্স ধরে নিতে হবে। ধরি এফ অফ এক্স সমান সাইন এ এক্স, এরপরে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। অর্থাৎ এফ অফ এক্স প্লাস এইচ কি হবে, এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, তাহলে সাইন এ ইন্টু এক্স প্লাস এইচ ইকুয়াল সাইন এ এক্স প্লাস এইচ। এবার আমাদেরকে মূল নিয়মে অন্তরজের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা লিখি আমরা। ডি ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। ডি ডিএক্স এই যে এফ অফ এক্স মানে আমাদের সাইন এক্স লিখলাম ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ দ্যাট ইজ সাইন এ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স সাইন এ এক্স। তাহলে উপরে আমাদের যে আকারটা তৈরি হলো সেটা হলো সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্রটা কি ছিল, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। এখানে সি হলো আমাদের এ এক্স প্লাস এইচ আর ডি হলো এ এক্স। তাহলে আমরা এখান থেকে কি পাই, লিমিট এইচ টেন্স টু 0 একটু খেয়াল করো, 2 cos এ এক্স প্লাস এ এক্স, একে 2 দ্বারা ভাগ করলে থাকে এ এক্স আর এইচ বাই 2, লিমিট এইচ টেন্স টু 0 এ এক্স বাদ গেলে থাকে এইচ বাই 2। ঠিক আমরা সাইন এইচ বাই 2 লিখলাম, নিচে আমরা আবার এইচ বাই 2 লিখলাম। আমরা জানি যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত 1। এই জন্য লিমিটে যখন সাইনের আকার চলে আসবে তখন সবসময় ওই সূত্রটা প্রয়োগ করার চিন্তা করতে হবে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স সমান 1। তাহলে উপরে সাইন এইচ বাই 2, আমরা নিচে এইচ বাই 2 লিখলাম, কিন্তু নিচে আমাদের শুধু এইচ আছে। তাহলে এ বাই 2 অংশটা আমরা কিন্তু নিচে কি জোর করেই লিখেছি, শুধুমাত্র এই অংশের পরিবর্তে 1 লিখবো বলে। তাহলে এ বাই 2 দ্বারা নিচে ভাগ করছি, এই জন্য উপরে এ বাই 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে দেখো এবার এইচ এর পরিবর্তে এবার 0 বসাই দেই, 2 cos ax 0 বসালে এই অংশ থাকে না, তাহলে 2 cos ax ইন্টু এই অংশটা লিমিট, এই অংশটা লিমিটের মান কত 1 আর এখানে a বাই 2, তাহলে 2 2 কাটা গেল, cos ax আর এই a থাকে, তাহলে a cos ax, a cos ax। আমাদের দেখি আবার আমাদের এই লাইনটা আসছে কিনা, আমাদের ওয়াইফাই লাইনটা আসছে কিনা একটু দেখি। হ্যাঁ, ওয়াইফাই লাইনটা আসছে। আমি তোমাদেরকে জুমে আবার অ্যাড হওয়ার জন্য বলছি, তোমরা ট্রাই করো একটু। আসলে ইন্টারনেট একটা সমস্যা, হঠাৎ করে চলে গেল। এই আমি আসি আছি আসি, শোনা যাচ্ছে? আচ্ছা, সমস্যা হয়েছিল আমার বাসার লাইনটা কেটে গেছিল, আমার বাসার ওয়াইফাই লাইনটা কেটে গেছিল, বোঝা গেছে? এই জন্য তোমরা ঠিকই ছিলে, আমি ছিলাম না, কিন্তু আমরা আমি চালিয়ে গেছি আর কি, বুঝছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না আমি আমি দেখলাম যে নিচে আমার লাইনটাই নাই। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের কাজ শুরু করে দিই আবার। আচ্ছা, এদিকে ফেসবুকেও লাইভ চলতেছিল, কিন্তু আসলে জানি না ওখানেও হয়তো লাইন কেটে গেছে। ফেসবুকেও লাইভ চলতেছিল, একই সাথে তোমাদের সাথে যেমন লাইভ, আবার ফেসবুকেও লাইভ চলতেছিল, কিন্তু ফেসবুকেরটা মনে হয় কেটে গেছে ওই লাইনের সময়। আচ্ছা ঠিক আছে, আমরা এবার মূল নিয়মে চলে যাই, যেহেতু তোমরা ছিলে না, আমি আবারও আলোচনা করছি। আমরা প্লিজ আমরা কথা বলবো না, আমাদের প্রয়োজনে শুধু কথা বলবো। মূল নিয়মে সাইন এ এক্স এর অন্তরজ নির্ণয়। দেখো, তাহলে শুরুতে আমরা বলছি যে ফাংশনের অন্তরজ নির্ণয় করতে হবে তাকে এফ অফ এক্স ধরতে হবে।
ধরি এফ অফ এক্স সমান সাইন এক্স। এরপরে পরে কি করতে হবে, এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করতে হবে। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে হলো এক্স এর পরিবর্তে এক্স প্লাস এইচ, তাহলে সাইন এ ইন্টু এক্স প্লাস এইচ, এরপরে এ দিয়ে ভিতরে গুণ করে দিলাম সাইন এ এক্স প্লাস এইচ। এবার আমরা জানি যে মূল নিয়মে অন্তরজ নির্ণয় করতে গেলে তার একটা সংজ্ঞা আছে, ঠিক সেই সংজ্ঞাটা মূল নিয়মে অন্তরজের সংজ্ঞা অনুসারে টি ডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে ডি ডিএক্স এফ অফ এক্স হলো আমাদের সাইন এ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল সাইন এ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স হলো সাইন এ এক্স বাই এইচ। তাহলে উপরে আমাদের এই যে ভগ্নাংশ অংশটা উপরের অংশে আমাদের কি আছে, লবে আছে সাইন এ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এ এক্স, দ্যাট ইজ আমাদের সাইন সি মাইনাস সাইন ডির সূত্র, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি ছিল, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। আমি তোমাদের আগের ক্লাসেও কিন্তু এই সূত্রগুলোর কথা বলেছিলাম, 4টা প্রয়োজনীয় সূত্র। তাহলে দেখো 2 cos সি মানে আমাদের এ এক্স প্লাস এ এইচ আর ডি মানে হলো আমাদের এ এক্স, তাহলে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 বাই এইচ। তাহলে এখন দেখো লিমিট এইচ টেন্স টু 0, এই অংশটা আমরা লিখলাম 2 cos এ এক্স প্লাস এ এক্স মানে আমাদের 2 এ এক্স 2 দ্বারা ভাগ করলে থাকে এ এক্স প্লাস এ এইচ বাই 2। আমাদের এই অংশে থাকে কি সাইন এ এইচ বাই 2, এই অংশটা দ্বারা আমরা আলাদা একটা লিমিট লিখলাম, লিমিট এইচ টেন্স টু 0 সাইন এ এইচ বাই 2, নিচে আমরা এইচ বাই 2 লিখলাম, ইন্টু লিখলাম এ বাই 2। এবার এই অংশটা দেখো, আমরা জানি আমাদের প্রথম ক্লাসে কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল 1। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই 2 আছে, যেহেতু এখানেও এইচ বাই 2 হতে হবে, কিন্তু আমাদের নিচে কিন্তু এইচ বাই 2 কোনো জায়গায় নাই। তাহলে আমরা এই এইচটা আছে লিখলাম, এই এইচের সাথে এ বাই 2 দ্বারা মনে করো নিচে গুণ করে দিয়েছি। তাহলে এ বাই 2 দ্বারা যেহেতু নিচে গুণ করে দিয়েছি, মিনিমাইজ করার জন্য ঠিক রাখার জন্য আবার এ বাই 2 দ্বারা উপরে এখানে গুণও করে দিয়েছি। এবার দেখো 2 cos এইচ এর পরিবর্তে আমরা যদি এই অংশে 0 বসাই থাকে এক্স, আর আমাদের এই যে লিমিটটা আছে এই লিমিটের মান কত 1, লিখলাম 1 এ বাই 2, এই 2 কাটা গেল, আমাদের এ আছে এই যে এ লিখলাম cos এক্স লিখলাম। তাহলে আমরা সাইন এক্স কে মূল নিয়মে অন্তরজ করে কি পেলাম, এ cos এক্স, এ cos এক্স। এখন তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অংশে, সেটা বলো। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তবে এখানে একটু গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো এক্স এর সাথে যখন, হ্যাঁ হ্যাঁ বলো 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 কোনটা, এই সূত্র, সূত্র এই যে সূত্রটা না, এইটা 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 দেখো এটা, আচ্ছা সাইন এটা মনে করো সি, সাইন এটা হলো ডি। আমরা কিন্তু আগের ক্লাসে প্রয়োজনীয় 4টা সূত্রের কথা বলেছিলাম, এখনো তোমাকে দেখাই আসি। দেখো পিছনের দিকে ব্যাক করে, এই যে দেখো সাইন সি মাইনাস সাইন ডি দেখা যাচ্ছে, আমি যে সাইন সি মাইনাস সাইন ডি দেখাচ্ছি, সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল কত 2 cos আসবে, তারপর সি আর ডি এর যোগফল বাই 2, তারপর সাইন আসবে সি আর ডি এর বিয়োগফল বাই 2। এটাকেই আমরা এখানে প্রয়োগ করেছি। দেখো এবার দেখো 2 cos এই 2 আমাদের সি, এটা ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2। ক্লিয়ার এবার? আচ্ছা, তাহলে এখন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের, হ্যাঁ আয়শা আক্তার কিছু বলবেন? আয়শা আক্তার রেইজ হ্যান্ড করেছেন, বলবেন কিছু? আচ্ছা ঠিক আছে, আমরা সামনের অংশে চলে যাই। দেখো এখানে সাইন এক্স আছে, আমাদের সাইন এক্স কে অন্তরীকরণ করে আমরা কি পেয়েছিলাম
কজ এক্স পেয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? শুধু সাইন এক্স এর যখন অন্তরীকরণ করেছিলাম তখন আমরা কজ এক্স পেয়েছিলাম, কিন্তু সাইন এক্স এর অন্তরীকরণ করায় আমরা দেখো কজ এক্স তো পেলামই, সাথে গুণ আকারে পেলাম এ, অর্থাৎ এক্স এর সাথে যে ধ্রুবকটা আছে সে কিন্তু গুণ আকারে চলে আসে। আমরা এই সূত্র যখন আরো আলোচনা করব তখন সেটা দেখাবো। তাহলে সাইন এক্স আছে, কজ এক্স ঠিকই পেলাম, এক্স এর সাথে যে ধ্রুবকটা গুণ আকারে আছে সেইটা কিন্তু আমাদের অন্তরজের সাথে গুণ আকারে চলে আসবে। এবার দেখো আমরা মূল নিয়মে ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরজ দেখব। মূল নিয়মে ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরজ নির্ণয় দেখব। সবাই খেয়াল করি, যেহেতু আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরজ দেখব, তাহলে প্রথমে আমাদেরকে এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এম এক্স ধরলাম, এরপরে এফ অফ এক্স প্লাস এইচ নির্ণয় করলাম। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? ই টু দি পাওয়ার এম ইন্টু এক্স প্লাস এইচ, এরপরে এম দ্বারা গুণ করে দিলে এম এক্স প্লাস এম এইচ হলো। আমরা এটাকে দুইটা যেহেতু যোগ আকারে আছে সূচকটা, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ লিখতে পারি। দেখো বইয়ে একটু ভুল করছে, এখানে বড় হাতের ই লিখে ফেলছে, বুঝছো? এখানে বড় হাতের ই লিখে ফেলছে, এখানে ছোট হাতের ই হবে, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। এবার অন্তরজের সংজ্ঞা অনুসারে আমাদের লিখতে হবে সেটা, ডি ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার আসো ডি ডি এক্স, এই যে এফ অফ এক্স ই টু দি পাওয়ার এম এক্স ইকুয়াল লিমিট এইচ টেন্স টু 0, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ সমান কত পেয়েছিলাম? ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ, আর এফ অফ এক্স ই টু দি পাওয়ার এম এক্স বাই আমাদের এইচ। এবার খেয়াল করে দেখো উপরের অংশে ই টু দি পাওয়ার এম এক্স কমন আছে, আমরা ই টু দি পাওয়ার এম এক্সটাকে কমন নিলাম, নিচে এইচ আছে, এইচ সহ কমন নিয়ে নিলাম ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1। এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকার কথা নয়। উপর থেকে ই টু দি পাওয়ার এম এক্স কমন নিয়েছি বাই এইচ। হ্যাঁ বলো, এটা কিন্তু কখনো এফ ইন্টু এক্স প্লাস এইচ বলা যাবে না, এখানে এফ এর সাথে এক্স প্লাস এইচ কিন্তু গুণ করেন, এটা হলো একটা ফাংশন এফ অফ এক্স প্লাস এইচ। আমি বলতেছি এটা হলো এফ ইন্টু না এফ অফ এক্স প্লাস এইচ। তাহলে একটু খেয়াল করো আমাদের এফ অফ এক্স কত? ই টু দি পাওয়ার এম এক্স না, ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? ই টু দি পাওয়ার এম এক্স এর পরিবর্তে হবে এক্স প্লাস এইচ। পরের লাইনে তুমি যদি গুণ করে দাও, এখানে দেখো ওইটা দেখায় নাই, তাহলে এম দিয়ে গুণ করে দিলে এম এক্স প্লাস এম এইচ আসবে না উপরে? আচ্ছা, তা এখন এখানে পাওয়ারটা যোগ আকারে আছে, সূচকের নিয়ম অনুসারে আমরা এই দুইটাকে আলাদা করে ফেলতে পারি না, ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এইচ। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই অংশে এসে এখানে এসে দেখো উপরে ই টু দি পাওয়ার এম এক্স কমন আছে। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ লিখলাম, আর তাহলে এখানে ই টু দি পাওয়ার এম এক্স, আর এখানে যেহেতু ই টু দি পাওয়ার এম এক্স কমন নিচে থাকে 1, তাহলে এই অংশ কি আমরা বুঝছি। এবার দেখো ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ থাকলো, আমাদের ই টু দি পাওয়ার এম এইচ এর পরিবর্তে আমি একটা ধারা লিখেছি সিরিজ, দেখছো? আমি তোমাদেরকে যখন ক্লাস নিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে, এই যে আমি ডান পাশে যে ধারাটা দেখাচ্ছি এটা দেখাইছিলাম, পড়াইছিলাম, যাদের মনে আছে দেখো। ই টু দি পাওয়ার এক্স সমান 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল আপ টু এরকম ভাবে চলবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স আর এখানে ই টু দি পাওয়ার এম এইচ, তাহলে এক্স মানেই আমাদের এম এইচ না? আচ্ছা, তাহলে দেখো ঠিক আছে কিনা, 1 প্লাস এম এইচ বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস আপ টু এরকম ভাবে চলতে থাকবে, আর এই মাইনাস 1 এখানে লিখছি। ক্লিয়ার সবাই? আচ্ছা, এই 1 আর এই 1 কাটা যায়, এখানে আছে প্লাস 1, এখানে আছে মাইনাস 1। এখন যদি কাটা যায়, একটু খেয়াল করো, বইয়ে তো অনেক সময় সংক্ষিপ্ত করে দেয়, এটা যদি কাটা যায়, এবার একটু তোমরা খেয়াল করে দেখো, এবার এই অংশে আমরা ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ লিখলাম, এখানে 1 1 কাটা যাওয়ার পরে উপরে দেখো, উপরে ধারার প্রত্যেকটা পদে এম এইচ কমন আছে, এম এইচ, এটা এম এইচ আছে,
এটা এম স্কোয়ার এইচ স্কোয়ার আছে, এর মানে এম এইচ আছে। পরেরটা এম কিউব এইচ কিউব, সেখানেও এম এইচ আছে, ঠিক আছে কিনা? আচ্ছা, সেই এম এইচটা আমরা কমন নিলাম, তাহলে এখানে থাকে 1/(1), এখানে থেকে এম এইচ বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ এর উচ্চঘাত, এর মানে কি এরকম করে কি আছে, এম স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3, এম কিউব এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 4, এরকম পদগুলো আছে, এই জন্য লিখে দিছে এইচ এর উচ্চঘাত সম্বলিত পদ পর্যন্ত। অর্থাৎ এরকম ভাবে তুমি যত দূর পর্যন্ত যেতে চাও সেই পর্যন্ত যেতে পারবে। এবার খেয়াল করো, এই এইচ আর এই এইচ কাটা যায়, কাটা গেলে এখানে বাইরে থাকে এম ই টু দি পাওয়ার এম এক্স। আর আমাদের এই যে ডান পাশে যে এই যে সিরিজের অংশটা, সেখানে যদি আমরা এই যে লিমিট এইচ টেন্ডস টু 0 আছে না, এইচ এর পরিবর্তে 0 বসিয়ে দেই, শুধু এই যে প্রথম অংশের 1 বাদে বাকি সবাই 0 হয়ে যাবে না, যেহেতু এইচ আছে, তাহলে থাকে শুধু 1, এই জন্য এখানে 1 লিখছি, বাকি পদগুলো 0, এম ই টু দি পাওয়ার এম এক্স পেলাম কত, এম ই টু দি পাওয়ার এম এক্স। একটু খেয়াল করে দেখো, আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর অন্তরীকরণটা তোমাদেরকে মূল নিয়মে করিয়েছিলাম কিনা আমার মনে নাই, করেছিলাম কি? ই টু দি পাওয়ার এম এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ। আচ্ছা, তবে শুধু এখানে মনে রাখো, সূত্র হিসেবে আমি সামনে দেব, ই টু দি পাওয়ার এম এক্স কে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। এটাই একটা মাত্র ফাংশন যাকে অন্তরীকরণ করলে তাকেই পাওয়া যায়। ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স কে অন্তরীকরণ করলে আমাদের নিয়ম অনুসারে ই টু দি পাওয়ার এম এক্স পাওয়ার কথা না? কিন্তু আমি বলছিলাম সবসময় এক্স এর সাথে যে ধ্রুবকটা থাকে সে কি আকারে আসে? গুণ আকারে আসে। এই যে দেখো, তাহলে এই যে ই টু দি পাওয়ার এম এক্সই আছে, কিন্তু এক্স এর সাথে সহগটা যেটা আছে সেটা গুণ আকারে আসছে, সহগ আকারে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা তোমাদের উদ্দেশ্যে বাড়ির কাজ একটু খেয়াল করো, আমি এখানে বলে দিব যে কিভাবে পরীক্ষায় প্রশ্নটা আসে। শুরুতে আমি দেখো ট্যান এম এক্স দিয়েছি, সেক এম এক্স দিয়েছি, কোস এম এক্স দিয়েছি। তোমাদেরকে আমি আজকে সাইন এ এক্স করিয়েছি না? তাহলে সাইন এ এক্স যদি তুমি পারো, তাহলে তুমি ট্যান এম এক্স না পারার কোনো কারণ নাই, সেক এম এক্স না পারার কোনো কারণ নাই, কোসেক এম এক্স না পারার কোনো কারণ নাই। এরপরে সাইন 5x দিয়েছি, এর মানে কি আমরা আজকে যে অঙ্কটা করিয়েছি সেই এ যেখানে ছিল এর পরিবর্তে এক্স লিখলেই তো সাইন 5x নাকি? আমাদের এর পরিবর্তে যদি আমরা 5 লিখি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করব মূল নিয়মে যখন চাবে তখন আমাদেরকে এরকম করে দেখাতে হবে। যখন আমাদেরকে শুধু অন্তরজ নির্ণয় করতে হবে তখন আমাদের সূত্র আছে, সেই সূত্রগুলো দিয়ে বসাই দিলেই হবে। সেটা আমি দেখাবো, আজকেই দেখাবো। সাইড নোট খুব না দিলেও কোনো সমস্যা নাই। আজকের সৃজনশীল যুগে এরকম একটা ব্যাপার যে তুমি ওখানে লিখতে পারলেই হয়েছে, কারণ সৃজনশীলে 1 মার্কস থাকে, তাহলে 1 মার্কস তুমি সাইড নোট না দিলে হাফ মার্কস দেওয়ার কোনো নিয়ম নাই। হাফ মার্কস দিলে অটোমেটিক সেটা 1 হয়ে যায় নাকি? তোমাকে যদি কেউ দেয়ার দেয় সে অটোমেটিক 2 হয়ে যাবে, এই জন্য ওইগুলো নিয়ে চিন্তা করার কিছু নাই। তুমি বুঝলেই হলো, টিচার তো জানেনি, সাইড নোট অতটা কিন্তু না। তোমার যদি সাইড নোট জানা থাকে তুমি যদি দিতে চাও দিলা, কিন্তু সেক্ষেত্রে মাথায় রাখতে হবে অনেক বেশি সাইড নোট দিতে যাইয়া তুমি একটা সৃজনশীলেরই অ্যান্সার করতে পারলাম না, তাহলে তো ওই সাইড নোটের জন্য কোনো মার্কসও নাই, আবার তোমার একটা সৃজনশীল বাদ পড়ে গেল। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো তুমি ট্যান এম এক্স, সেক এম এক্স, কোসেক এম এক্স করবা, সাইন 5x, যেহেতু সাইন এক্স আমি শিখিয়েছি 5x কোনো ব্যাপারই না, কস 8x, এখানে 8 লেখা কিন্তু কোনো ব্যাপার না, তুমি এখানে 2 লেখো, 3 লেখো, 4 লেখো, 5 লেখো, তাহলেই একটা অঙ্ক, ঠিক না? কট 3x, আমি ই টু দি পাওয়ার এম এক্স করিয়েছি, এবার এম এর পরিবর্তে 4 লিখছি, ই টু দি পাওয়ার 4x। খেয়াল করছো? আচ্ছা, এখন গতবারের আগের বার মনে হয় এরকম একটা প্রশ্ন আসছে, এফ অফ এক্স সমান ট্যান এম এক্স লিখছে, কি বলছি? এফ অফ এক্স সমান ট্যান এম এক্স, ট্যান এক্স, অথবা লেখা ছিল এফ অফ এক্স সমান ট্যান পি এক্স, তাতে কিছু যায় আসে না। এরপরে সৃজনশীল অংশে গিয়ে তোমাকে প্রশ্নের ভিতরে দিছে খরতে যাইয়া পি ইকুয়াল 4 হলে এফ অফ এক্স এর অন্তরজ নির্ণয় করো। কথা কি বোঝা গেছে? এর মানে কি চাইছে? ট্যান 4x এর চাইছে, ট্যান 4x এর চাইছে। তাহলে হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু প্রশ্নটা আসে মূল নিয়মে যদি
চলে আসে, সরাসরি কিন্তু তোমাকে দিবে না, যেহেতু সৃজনশীল সরাসরি দিবে না। তাহলে আমরা এই অংশ বুঝছি, তোমরা সবাই একটু বাসায় এইগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আমরা পরের অংশে চলে যাই। আমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ সূত্র দেয়া আছে, যে সূত্র ছাড়া আমরা অন্তরীকরণ করতে পারবো না। শুরুতে খেয়াল করো, ddx x⁴n, এটা কিন্তু আমি মূল নিয়মে কিন্তু করিয়েছি আগের ক্লাসে। ddx x⁴n, x হলো আমাদের এখানে কিন্তু চলক, আর nটা হলো আমাদের একটা ধ্রুবক মান, হ্যাঁ পাওয়ার ধ্রুবক মান, 3 4 5 6 1 যাই হোক, n বিলংস r, দ্যাট ইজ আমাদের রিয়েল নাম্বার। এটা দশমিকে থাকলেও কোনো সমস্যা নাই, কথা বোঝা গেছে? দশমিকে থাকুক ভগ্নাংশে থাকুক কোনোই সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সেক্ষেত্রে কি হবে, পাওয়ারটা বামে চলে আসবে এক্স n - 1, দ্যাট ইজ পাওয়ার বামে চলে আসবে, এক্স এর পাওয়ার পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে যে মানটা পাওয়া যাবে সেটাই হবে ddx x⁴n এর অন্তরীকরণ। এখন কিন্তু আর মূল নিয়মে দরকার নাই, বোঝা গেছে? এরপর ddx x সরাসরি 1, এর মানে কি দেখো, ddx x, এখানে যে x আছে এখানেও যদি x থাকে সরাসরি তার মান কত, 1। তুমি চাইলে এই সূত্রে প্রয়োগ করে দেখতে পারো, এই যে উপরের সূত্রটা, এখানে x আছে, x মানে কি x এর পাওয়ার 1 না, এই সূত্রটা এখানে প্রয়োগ করে দেখো, তাহলে 1 ইন্টু x এর পাওয়ার হবে 1 - 1, দ্যাট ইজ 1 ইন্টু x এর পাওয়ার 0, x এর পাওয়ার 0 এর মান 1, তাহলে কত পাবো, 1ই পাবো। আচ্ছা, এরপরে ddx √x সমান 1/2 √x, তোমরা এইটা সরাসরি মনে রাখলে ভালো, যদি মনে না রাখতে চাও, √x মানে x এর পাওয়ার কত, x এর পাওয়ার হাফ, ঠিক কি না? x এর পাওয়ার হাফ মানে আমাদের এই প্রথম সূত্রে যদি প্রয়োগ করো যে n এর মান হলো হাফ, তাহলে তুমি এটা পেয়ে যাবে। এরপর ddx 1/x এর পাওয়ার n, এটাকে সূত্র হিসেবে তুমি লিখতে পারো -n/x এর পাওয়ার n+1, না লিখলেও সমস্যা নাই। দেখো 1/x এর পাওয়ার n মানে কি, x এর পাওয়ার -n না, তাহলে হ্যাঁ, তাহলে সেই অনুসারে করব, -n বামে আসবে, x এর পাওয়ার হবে -n - 1, তাতেও কোনো সমস্যা নাই, সরাসরি এটাও তুমি মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমাদের এখানে গুরুত্বপূর্ণ সূত্র, sin x কে অন্তরীকরণ করলে cos x, cos x কে করলে হবে -sin x, tan x কে অন্তরীকরণ করলে sec² x, cot x কে অন্তরীকরণ করলে -cosec² x, sec x কে অন্তরীকরণ করলে sec x tan x, cosec x কে অন্তরীকরণ করলে হবে -cosec x cot x, e⁻x কে অন্তরীকরণ করলে হবে e⁻x। এখানে আমাদের লেখায় নিচের অংশটা উপরে চলে গেছে, e⁻x কে আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম e⁻x কে অন্তরীকরণ করলে কত হয়, e⁻x হয়। সো ddx e⁻x এর পরিবর্তে এই অন্তরীকরণ এখানে হবে e⁻x। হয়তো আমি যখন এডিট করছি কোনো কারণে এটা চলে গেছে, বুঝছো? ddx a⁻x, একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু এই 9 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে জন্য গুরুত্বপূর্ণ, এবং তোমার অনেক পরীক্ষায় এইটা আসে, ভর্তি পরীক্ষায় পর্যন্ত আসে। সেটা কিভাবে দেখো, আমাদের 1-এর 1 নাম্বার আর এই 9 নম্বরটা দেখতে প্রায় একই রকম না, প্রথম অংশ খেয়াল করছো? কিন্তু এইটা কিন্তু চলকের পাওয়ার হলো ধ্রুবক, আর এখানে কিন্তু ধ্রুবকের পাওয়ার চলক, খেয়াল করছো? এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্যই গুরুত্বপূর্ণ যে এটাকে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু চলকের পাওয়ার ধ্রুবক, আর এখানে হলো ধ্রুবকের পাওয়ার চলক। তাহলে ddx a⁻x হবে a⁻x ln a, a⁻x ln a, তাহলে এখানে a হলো r প্লাস, দ্যাট ইজ a এর মানটা কিন্তু 0 হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, কথা বোঝা গেছে? এর মান 0 হতে পারবে না, ঋণাত্মক হতে পারবে না, শুধু ধনাত্মক সংখ্যা, দশমিক হোক সমস্যা নাই, কিন্তু শুধু ধনাত্মক সংখ্যা। তাহলে এবার খেয়াল করো, এইখানে আমাদের যদি দেয় যে x² তার অন্তরীকরণ করলে কত হবে, x² 2 ইন্টু x এর পাওয়ার 2 - 1, দ্যাট ইজ 2x হবে।
2x হবে। পাশার লাইনটা আবারও কেটে গেছে, দেখো এখানে দেখা যাচ্ছে যে আমাদের ওয়াইফাই লাইনটা দেখাচ্ছে না। আসলে বুঝতে পারতেছি না এত সমস্যা হলো কেন আজকে। যাক, আমরা চালিয়ে যাই, যদি লাইন আসে আমরা তোমাদের সাথে অ্যাড হব। তাহলে ডিডিএক্স ই ভিত্তিক লগ এক্স বা লগ এক্স বা লন এক্স এর অন্তরীকরণ করলে হবে 1/x। এ ভিত্তিক লগ এক্স এর অন্তরীকরণ করলে হবে 1/x এ ভিত্তিক লগ ই। ডিডিএক্স সি ইকুয়াল 0, অর্থাৎ আমাদের যদি চলক না থাকে, শুধু ধ্রুবক থাকে, সেক্ষেত্রে অন্তরীকরণ করলে হবে 0। সেক্ষেত্রে অন্তরীকরণ করলে হবে 0। এরপরে দেখো ডিডিএক্স সি ইন্টু এফ অফ এক্স, অর্থাৎ ধ্রুবক যদি ফাংশনের সাথে গুণ আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো ধ্রুবকটা বামে চলে আসবে, ডিডিএক্স এফ অফ এক্স, ধ্রুবকটা গুণ আকারে থাকবে, শুধুমাত্র আমাদের ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে। আমাদের 14 এবং 15 এবং 16 এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডিডিএক্স ইউ প্লাস মাইনাস ভি, এখানে ইউ আর ভি উভয়ই এক্স এর ফাংশন। ডিডিএক্স ইউ প্লাস মাইনাস ভি, ডিডিএক্স ইউ প্লাস মাইনাস ডিডিএক্স ভি। আমাদের জুম লাইনটা চলে আসছে, আমরা আবার একটু কানেক্ট হই। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে আসছে, এই একই অবস্থা, আবারও কেটে গেছিল। আজকে আসলে বুঝতেছি না এরকম হচ্ছে কেন। এর আগে লাইভ নিলাম একদিনও তো এরকম সমস্যা হয় নাই। আর জুম চালাইলে জুমের জন্য ইন্টারনেট পাওয়ারও ভালো লাগে। হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 যে ডিডিএক্স সি ইকুয়াল 0, অর্থাৎ শুধু ধ্রুবক, তার সাথে যদি কোনো চলক না থাকে তার অন্তরীকরণ করলে হবে 0। 13 নম্বরে বলছি ডিডিএক্স সি এফ অফ এক্স, অর্থাৎ ধ্রুবক যদি ফাংশনের সাথে গুণ আকারে থাকে সেই ধ্রুবকের কোনো অন্তরীকরণ হবে না, সে গুণ আকারে থেকে যাবে আর শুধু ফাংশনকে অন্তরীকরণ করতে হবে। আমাদের 14, 15, 16 এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলছে ইউ আর ভি উভয়ই এক্স এর ফাংশন। তাহলে ইউ আর ভি যদি এক্স এর ফাংশন হয় তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিডিএক্স ইউ প্লাস মাইনাস ভি, অর্থাৎ পরীক্ষায় প্লাস দিলেও থাকতে পারে দুইটা ফাংশন, আবার মাইনাস দিয়েও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে দেখো, প্লাস দিয়ে থাকলে ইউ কে আলাদা করব, প্লাস ভি কে অন্তরীকরণ করব, আবার ইউ কে অন্তরীকরণ করব, মাইনাস ভি কে অন্তরীকরণ করব। ক্লিয়ার কথা? এখানে দেখো ইউ প্লাস মাইনাস ভি আছে না, দুইটা ফাংশন। তাহলে প্লাস আকারে থাকলে ইউ কে অন্তরীকরণ করলাম, প্লাস ভি কে অন্তরীকরণ করলাম। মাইনাস আকারে থাকলে ইউ কে অন্তরীকরণ করব, মাইনাস ভি কে অন্তরীকরণ করব। মানে প্লাস আকারে দুইটা ফাংশন থাকলে আমরা ওই দুইটাকে আলাদা আলাদা অন্তরীকরণ করতে পারবো। কিন্তু 15তে দেখো এবার কিন্তু যোগ নাই, আছে কি আকারে? ইউভি গুণ আকারে। গুণ আকারে যদি থাকে দেখো আমরা ইউকে অর্থাৎ একটা ফাংশনকে আমরা বাইরে রেখে দিয়েছি, ভি কে অন্তরীকরণ করেছি, প্লাস এবার ভি কে বাইরে রাখবো, ইউ কে অন্তরীকরণ করব। অর্থাৎ আমাদের যে দুটো ফাংশন দেওয়া থাকবে যে কোনো একটাকে আমরা ইউ আর একটাকে আমরা ভি ধরবো, তারপরে এই নিয়মে ইউ কে বাইরে রাখলে ভি কে অন্তরীকরণ, প্লাস ভি কে বাইরে রেখে ইউ কে অন্তরীকরণ। 16 নম্বরটা আরো গুরুত্বপূর্ণ, ইউ বাই ভি। খেয়াল করো ডিডিএক্স ইউ বাই ভি, অর্থাৎ দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে, নিচে আছে ভি, তার স্কোয়ার হবে নিচে, নিচে যে ফাংশনটা থাকবে সরাসরি তার স্কোয়ার, ভি স্কোয়ার। খেয়াল করো নিচে স্কোয়ার দেখলাম, এরপরে উপরে শুরু হবে নিচের ফাংশনটা দিয়ে। দেখো ভি স্কোয়ার ছিল
উপরে নিচে ছিল আমাদের ভি, তাহলে ভি ডি ডিএক্স হবে ইউ, যেহেতু আমরা ভি কে বাইরে নিয়ে আসছি অন্তরীকরণ ইউ মাইনাস ইউ ভি কে অন্তরীকরণ, তাহলে ডি ডিএক্স ইউ বাই ভি হবে ইকুয়াল ভি ডি ডিএক্স ইউ মাইনাস ইউ ডি ডিএক্স অফ ভি বাই ভি স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই সূত্রগুলো নিজেরা আয়ত্তে নিয়ে আসো। আমরা এবার আমাদের 40 মিনিটের যে সময় জুমের সাথে, সেই সময়টা শেষ হয়ে গেছে। তোমাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি। আমি পরবর্তী ক্লাসে ঠিক এই যে অন্তরজের প্রয়োজনীয় মৌলিক সূত্রাবলী শিখিয়ে আবার আলোচনা করে পরবর্তী থেকে অঙ্ক করাবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। বিজয় দিবসের শুভেচ্ছা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। গুড বাই।